প্রেমের পাঁচফোড়ন সিজন 2 লিখেছেন আফনান লারা। পর্ব সংখ্যা 4। শান্ত আহানাদের রুমটা ভালো করে দেখছে। সে নিজে যে চেয়ারটাতে বসে আছে সেটা একটা কাঠের চেয়ার। তার পাশে একটা পুরনো কাঠের টেবিল আছে, সেখানে কিছু বই, কলমদানি আর একটা আয়না। সামনে একটা বিছানা, তবে এটা হলো চৌকি টাইপের, হেলান দিয়ে বসা যাবে না ওরকম খাট। আর কিছু নাই রুমটাতে। আহানার মা চোখ মুছতে মুছতে কথা শুরু করলেন। তোমার আয়াত আঙ্কেল মারা যাওয়ার পর আমরা যখন বাড়ি ফিরি, তাকে কবর দেওয়ার পর তখন জানতে পারি সকল সম্পত্তি নাকি আহানার চাচা মজনু নিজের নামে করে ফেলেছে। কি করে করলো বুঝে উঠতে পারিনি আমি সে সময়ে। আমাকে তার পরের দিনই আহানাকে সহ বের করে দিয়েছিল বাসা থেকে। আমি পুলিশের কাছেও গেছিলাম, কিন্তু তারা পুলিশকে কাগজপত্র দেখিয়ে দিয়েছে, আর পুলিশ আমাকে জানালো সেখানে নাকি সাফ সাফ লেখা আছে আহানার 18 বছর হওয়াতে দেরি, তাই আপাততের জন্য সকল সম্পত্তি মজনুর নামে করে রেখেছিল, যেন তার আকস্মিক মৃত্যু ঘটলে তিনি সম্পত্তি সামলাতে পারেন। আর মজনু ভাই কিনা আমাকে আর আহানাকে বের করে দেয়, যেন আমাদেরকে তিনি চিনেও না। আহানার বাবা এমনটা করবে না কখনো, তা জানি আমি। হয় তিনি আহানাকে নমিনি করে যেতেন, আর নয়তো আমার নামে করে দিয়ে যেতেন, কিন্তু মজনুর নামে যে করে দিয়েছে সেটার কথা আমি ঠিক সেদিনই জানলাম। আমি এই বিষয়টা একটুও বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আহানার বাবা বিন্দুমাত্র কিছু করলেও আমাকে জানাতেন, আমাকে না জানিয়ে কিছু করতেন না। তিনি তাহলে দলিলটাতে যে সই করেছিলেন সেটা কি ছিল সেটাই বুঝতে পারলাম না আমি আজও। আমার বাবা মা কেউ নেই, পাশে পেলাম নিজের বোনকে। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার বোন আমার সাথে আমার বাসায় থাকতো। বাবা মায়ের মৃত্যুর পর থেকে সে একটু পড়াশোনা করেছে, বেশি করেনি, তাই সে বাসা থেকে বের করে দেওয়ার পর আমরা 3-4 দিন আমাদের বাসার দারোয়ান কাশেম চাচার বাসায় ছিলাম। আহানার বাবার প্রতি শ্রদ্ধা ছিল বলেই তিনি আমাদের আশ্রয় দিয়েছিলেন সেদিন। আমার বোন রোকেয়া অনেক চালাক চতুর। সে কদিনের মধ্যেই কোনো মতে একটা গার্মেন্টসে ঢুকে যায়, আর আমিও বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি শুরু করি। দারোয়ানের বাসা ছেড়ে একটা বাড়ি খুঁজে পাওয়া পর্যন্ত আমরা এক দাদির বাসায় ছিলাম ততদিন। দাদিটা অনেক ভালো ছিলেন। আমার বোনের পরিচিত ছিল, তার মেয়ে নাকি আমার বোনের সাথে গার্মেন্টসে কাজ করত, তাই আমাদের সমস্যার কথা শুনে আমাদের থাকতে দেন সেদিন। আহানার দামি দামি জামা আমি বিক্রি করে হাঁড়ি পাতিল এসব কিনলাম। ওর জন্য তখন 2-3টা জামা ছিল অবশিষ্ট। টাকার অভাবে আমি সব বিক্রি করতে বাধ্য হয়েছিলাম সেদিন। এতদিন ভালো পরিবেশ থেকে বড় হয়ে তারপর এরকম একটা অবস্থায় হুট করে এসে পড়ায় পরিবেশের সাথে মানিয়ে নিতে আহানার বেশ হিমশিম খেতে হয়েছিল। তো আঙ্কেল নমিনিও তো করে যেতে পারতো আহানার নামে সম্পত্তি দিয়ে, সেটা করেননি কেন? আমি সেটাই বুঝলাম না বাবা, আমারও এটা মাথায় ঢোকেনি। কারণ একদিন আহানার বাবা আমাকে এই ব্যাপারটা সম্পর্কে বলেছেন আহানাকে নমিনি করে দিবেন, তাহলে সম্পত্তি মজনুর নামে কি করে হলো সেটাই তো বুঝলাম না। ঘাবলা আছে, তখন আপনাদের পাশে কেউ ছিল না বলে কেস জিততে পারলেন না। শিট, কিছু করার নাই, আমরা এতদিনে সব মানিয়ে নিয়েছি। একা 3জন মেয়ে আর কত লড়তে পারে। তা তোমার মায়ের কি খবর এখন? অনেক ইচ্ছে তারে একটু দেখব। আপন বলতে উনিই ছিলেন। তোমাকে তো সেই ছোটবেলায় দেখেছিলাম, কত বড় হয়ে গেছো আমি চিনতেই পারিনি। আমেরিকায় থেকে থেকে কবে এসেছো? আমি সেদিনই এসেছি যেদিন বাবা আর আয়াত আঙ্কেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার তো আপনাদের কথা মনেই ছিল না, কারণ সেই ছোটবেলায় আপনাদের বাসায় আসা যাওয়া হতো, তারপর সব ভুলে গেছিলাম। আর সেদিন লাশবাহী গাড়ি করে বাবার লাশটাই এসেছিল। আয়াত আঙ্কেলের ব্যাপারে আমি কিছুই জানতাম না। বাবা কার ড্রাইভ করছিল, পাশে যে আয়াত আঙ্কেল ছিল তা আমরা আজ জানলাম আহানার থেকে। মা সেই থেকে কথা বলার শক্তি হারিয়েছে। আপনাদের ছবি দেখতো আর কাঁদতো।
কত ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আমরা কয়েক মাস বাদেই আপনাদের বাড়িও গিয়েছিলাম, বাট সেখানে দারোয়ান জানালো বাসাটা বিক্রি করে দিয়ে আপনারা নাকি চলে গেছেন। কোথায় গেছেন তার হদিস সে জানে না। এভাবে সব শেষ হয়ে আবার পুনর্জীবিত হবে ভাবতেই পারিনি। আপনি এক কাজ করুন, আমার সাথে চলুন বাসায়, মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। চা রেডি, ধরেন। আহানা ঠাস করে চায়ের কাপটা টেবিলের ওপর রাখলো। শান্ত ভ্রু নাচিয়ে মুখে এক চুমুক দিতেই কেসে উঠল। আহানা মুচকি হেসে বলল, মিষ্টি আর একটু দিব? শান্ত হালকা হেসে বলল, মিষ্টি কম হইছে, নাড়তে হবে আর একটু। এটা বলেই শান্ত আহানার হাত মুঠ করে ধরে সেখান থেকে আঙুল একটা নিয়ে চায়ে ডুবিয়ে নেড়ে দিল। আম্মা গো, আউচ! হাত জ্বলে গেল আমার, হাত ছাড়ুন। ব্যাস, পারফেক্ট। তোরা এখনো আগের মতোই ঝগড়া করস, একটুও বদল হয়নি। আহানা নিজের আঙুল মুখে পুরে চষতে চষতে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, বের হন আমার বাসা থেকে। শান্ত আহানার কথার কোনো মনি না দিয়ে আহানার মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি চলুন না আমার সাথে। কিন্তু বাবা, এত রাতে? তো কি হয়েছে, দরকার হলে আমাদের বাসায় থেকে যাবেন, এখন চলুন। তাহলে অপেক্ষা করো, আমি শাড়িটা বদলিয়ে আসি। মা ভেতরের রুমে গেলেন। আহানা শান্তর পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে। শান্তর পরনে ব্লু টি শার্ট আর জিন্স, সবই ঠিকঠাক ছেলেটার, তবে স্বভাব খারাপ, এই আর কি। চলো বাবা, আমি তৈরি। শান্ত আহানার আম্মুর হাত ধরে হাঁটা ধরেছে। আহানা দরজার কাছে দাঁড়িয়ে চোরের মতো চেয়ে আছে ওদের দিকে। মা থেমে গিয়ে বলল, আহানা, বাসা একা। আহানা যাবে না? শান্ত ভ্রু কুচকে বলল, এই বিনা দাওয়াতে মেহমান, চলুন। আহানা মুখ বাঁকিয়ে বাসার দরজা আটকিয়ে ফেলল। তারপর বাসার ভেতর থেকে বলল, যাব না। না, আমি আহানাকে রেখে যেতে পারবো না, একা একটা মেয়ে। আন্টি আপনি হাঁটা ধরেন, আমি এরে আনতেছি। মা শান্তর কথা মতন হেঁটে চললেন। শান্ত হাত কসলাতে কসলাতে বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে শুরু করলো। কি বললাম না যাব না? তুমি যাবে না, তোমার বিষ গোষ্ঠী যাবে। চলো এখন, দরজা খোলো। এক নম্বরের বেয়াদব একটা। আমি যাব না মানে যাব না। তাহলে তোমার মাকে আর দেখবা না, আমি ওনাকে আমাদের বাসায় রেখে দেব। একা একা থাকো তুমি তাহলে। আহানা তাড়াহুড়ো করে দরজা খুলে ড্যাব ড্যাব করে চেয়ে থেকে বলল, মা কোথায়? শান্ত ওর কথার উত্তর না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে গেল। হাত ছাড়ুন। কথায় কথায় হাত ধরে টানাটানি শুরু করেন কেন আপনি? শান্ত চিকন সরু মাটির পথটা দিয়ে হেঁটে চলছে আহানার হাত ধরে। তারপর আহানাকে কারের সামনে এনে ওর হাত ছাড়লো শান্ত। মা চোখ বড় করে আহানার কাছে এসে ওর কানে ফিসফিস করে বললেন, কি সমস্যা তোর? এরকম করিস কেন? জানিস না শান্ত কি হয় তোর? তো কি করব? কিছু করতে হবে না, চুপ থাক। শান্ত গাড়ির দরজা খুলে দিয়ে বসতে বলল আহানার মাকে। উনি আহানাকে নিয়ে ভেতরে এসে বসলেন। শান্ত কার চালাতে চালাতে রিপাকে কল করে বলল ডিনার রেডি করতে, আহানার মাকে নিয়ে আসতেছে সে। তারপর বাসার সামনে আসতেই আহানার মা কেমন করে যেন চেয়ে রইল বাসার দিকে। তারও ঠিক এরকমই একটা রাজপ্রাসাদ ছিল। তাও এই ভেবে খুশি হলেন যে আপনজন বলতে কাউকে তো পেল অবশেষে। শান্তর মা যখন শুনেছেন আহানার মা আসতেছে, তখন থেকে তিনি দরজার কাছে এসে বসে আছেন। আহানার মা কার থেকে নামতেই শান্তর মাকে দেখে বুবু বলে চিৎকার করে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন তাকে। আহানা কার থেকে নেমেই ভ্যাত করে কেঁদে দিয়েছে ওনাদের দুজনের কান্না দেখে। শান্ত আহানার দিকে চেয়ে এক ভ্যাটকানি দিয়ে চলে গেল নিজের রুমের দিকে। আহানা কাঁদতে কাঁদতে এসে মায়ের পিঠে হাত বোলালো। শান্তর মা কান্না থামিয়ে এবার একটু হাসলেন, তারপর ভিতরে চলে গেলেন সাথে আহানার মাকে নিয়ে। মুখ দিয়ে কিছুই বলতে পারছেন না, অথচ এ কটা বছরে কত কথা জমিয়ে রেখেছিলেন তিনি। আহানা সোফায় বসে এদিক ওদিক দেখছে, আর তার মা মনের সব কথা শান্তর মাকে খুলে বলছেন। শান্তর মা ইশারা ইঙ্গিতে কথার তাল মেলাচ্ছেন। আহানা এবার উঠে বাসাটা একটু ঘুরে দেখতে চাইলো। পরে ভাবলো, ওই লোকটার সাথে আবার দেখা হয়ে গেলে আবার আমাকে উল্টাপাল্টা বলবে, তার চেয়ে বরং আমি গন্ধরাজের বাগানটা দেখে আসি।
আহানা বাসা থেকে বেরিয়ে বাসার পেছন দিকটা গেল। বাতি জ্বালানো থাকায় বাগানটা বেশ সুন্দর লাগছে এবং স্পষ্টও লাগছে। আহানা ফুল কয়েকটা ছিঁড়ে কানে গুজে হাঁটা ধরল। তার চারপাশে বাউন্ডারি করা মাঝখানে বাসা, চারদিকে গন্ধরাজ ফুলের ঘ্রাণে মোমো করতেছে। আহানার মন চাচ্ছে এখানে সারা জীবন বসে থাকতে। এখানে অনেকক্ষণ থেকে আহানা এবার বাসার সামনে আসলো। বারবার সূর্যমুখীর বাগানটার দিকে নজর যাচ্ছে তার। যদিও এই ফুল তার পছন্দের তালিকায় পড়ে না, তাও দেখলো ভালো করে একটু একটু করে এগোচ্ছে। সে বাগানটার ভেতরে ঢুকে সে মাথা উঁচু করে ফুলগুলোর দেখে যাচ্ছে। শান্ত বারান্দা একটা চেয়ারে বসে পা গ্রিলের ওপরে রেখে গান শুনছে আরামসে। হঠাৎ চোখে খুলতেই দেখলো সূর্যমুখীর বাগানটার কিছু ফুল নড়তেছে, তার মানে নির্ঘাত। আহানা সেখানে। শান্ত কান থেকে ইয়ারফোন খুলে এগিয়ে এসে বলল, আহানা। আহানা আর একটুর জন্য হার্ট অ্যাটাক হতো। বুকে থুতু দিয়ে পাশের বারান্দার দিকে চেয়ে বলল, ধমক দেওয়ার কি আছে? আমি কি ফুল ধরছি নাকি? ধরো নাই, ছিঁড়ে ছিঁড়ে মাথায় দিছো। আমার মায়ের গন্ধরাজ ফুলের বাগানের সব ফুল দেখি মাথায় দিয়ে রাখছো তুমি। আপনার মা তো আমার আন্টি হয়, তাই সেই অধিকারে ধরছি, তাতে আপনার কি? বের হও আমার বাগান থেকে। তারপর বোঝাচ্ছি আমার কি। বের হব না, আমার ইচ্ছা আমি এই বাগানটায় ঘুরে ঘুরে দেখব। শান্ত ভ্রু কুঁচকিয়ে বলল, ওয়েট, আসতেছি আমি। আহানা ঢোক গিলে বাসার ভেতর জলদি করে এসে সোফার পেছনে লুকিয়ে পড়েছে। শান্ত হনহনিয়ে বাগানের দিকে গিয়ে এদিক ওদিক তাকালো, কোথাও আহানাকে পেল না। আহানা হাঁপাতে হাঁপাতে বলল, মা, আন্টি, কেউ বলবেন না আমি কই লুকিয়েছি। শান্ত ড্রয়িং রুমে এসে চারপাশটা ভালো মতন দেখে নিল। আহানা নেই। আহানার আম্মু সোফায় বসে আছেন, পাশেই হুইল চেয়ারে শান্তর মা বসে আছেন। দুজনেই শান্তর দিকে ভূত দেখার মতো চেয়ে আছেন। রিপা দাঁত কেলিয়ে পাশে দাঁড়িয়ে আছে আর মিটি করে হাসতেছে। আচ্ছা আহানা, ছোটবেলায় সবসময় সোফার পেছনে লুকাতো তো? আই গেস ও এখনো সোফার পেছনেই লুকিয়েছে। আহানা কথাটা শুনতে পেয়ে জিভে কামড় দিয়ে পাশ দিয়ে বেরিয়ে এক দৌড় দিল। শান্তও দৌড় দিল। দেখছে না পা, দুজন এখনো সেই আগের মতনই আছে। আমি তো ভেবেছিলাম এত বছর পরেও ওদের কিছু মনে থাকবে না, কিন্তু এখন তো দেখি সব মনে আছে ওদের। তা আপনার ছোটটা কই? মেয়ে হলো নাকি ছেলে সেটাই জানতে পারলাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস। মা মুচকি হেসে রিপার দিকে চেয়ে ইশারা করলেন। রিপা গেল নিতুকে আনতে। নিতু পা টিপে টিপে সোফার রুমে আসলো। তারপর মুচকি হেসে সালাম দিয়ে পাশে বসে পড়ল। আহানার মায়ের আহানার মায়ের মহিলাটির প্রতি তার আলাদা একটা শ্রদ্ধা আছে, কারণ ছোট থেকেই সে মায়ের কাছে ওনাদের ছবি দেখত। আহানার মা নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, কি মিষ্টি মেয়ে, একদম দেখতে শান্তর মতো হয়েছে। শান্তর মা মুচকি হাসলেন। ওদিকে আহানা দৌড়াতে দৌড়াতে করিডোরের শেষ প্রান্তে এসে থেমে গেছে। আর যাওয়ার পথ নেই। শান্ত হাত মুঠো করে মুড়িয়ে মুড়িয়ে আসতেছে এদিকে। এই খবরদার, আমাকে টাচ করবেন না বলে দিলাম। আমার বাগান নষ্ট করবে আর তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব তা হচ্ছে না। কক্কুকিয়ে করবেন কি করবেন আপনি? শান্ত এগিয়ে এসে আহানার চুল ধরে টেনে বাইরে নিয়ে আসলো। ছাড়ুন, লাগতেছে আমার। কি এমন করছি যে আমাকে এমন শাস্তি দিচ্ছেন? এই যে কি করছো দেখো, আমার দুইটা সূর্যমুখী ফুল গাছ মাটির গোড়া থেকে নড়িয়ে চড়িয়ে দিছো, যার কারণে ওগুলা মাটিতে শুয়ে গেছে। এখন এই মুহূর্তে তুমি পুঁতে দিবা। এগুলা না হলে চুল টেনে ছিঁড়ে হাতে ধরাই দিব। মা, আন্টি, লাভ নাই। তোমাকে কেউ বাঁচাতে আসবে না। চুপচাপ আমার কাজ করে দাও, না হলে কাদা খাইয়ে দেব। আহানা ভ্রু কুচকে মাটিতে গোল করে বসে গাছগুলো পুঁতে দিচ্ছে আর মাঝে মাঝে আর চোখে শান্তর দিকে তাকাচ্ছে। মনে মনে ঠিক করে নিয়েছে সে শোধ তুলবে যে করেই হোক। পারফেক্ট। নেক্সট টাইম আমার বাগানে প্রবেশ করবা না তুমি, ওকে? এখন বের হও আমার বাগান থেকে। আহানা দাঁতে দাঁত চেপে চলে যাওয়ার সময় হাতে কিছু কাঁদা শান্তর গায়ে লাগিয়ে এক দৌড় মারল। ইস, এই মেয়েটা এত দুষ্টু। আজকে আমাকে দিয়ে 100 বার গোসল করিয়েছে, বেয়াদব। এরে হাতের কাছে পাই, শিওর আমি ওরে কাঁদা খাওয়াবো। শান্ত আহানাকে বকতে বকতে আবার গোসল করতে চলে গেল।
আপা, আজ আসি তাহলে, আবার না হয় একদিন আসবো। শান্তর মা আহানার মায়ের হাত ধরে মাথা নাড়িয়ে না বুঝালেন। আহানার মা কিছুটা বিস্মিত হয়ে বললেন, আপা, অনেক রাত হয়েছে, আর থেকে কি হবে? শান্তর মা বারবার মাথা নাড়াচ্ছেন। শান্ত তোয়ালে দিয়ে মাথা মুছে হাঁচি দিতে দিতে এসে বলল, থেকে যান আন্টি, আমি বরং আপনার ধানি লঙ্কাকে বাসায় দিয়ে আসবো। না বাবা, ওকে একা রাখা যাবে না। মেয়ে মানুষ, কত বিপদ আপদ হয়, বরং আমিই যাই ওকে নিয়ে। শান্তর মা শান্তর দিকে চোখ বড় করে তাকালেন। শান্ত অসহায় লোক নিয়ে বলল, আচ্ছা তাহলে আহানাকে নিয়েই থাকেন, কোনো সমস্যা নেই। কথাটা বলে শান্ত নাক ডলতে ডলতে নিজের রুমে ফিরে আসলো। আহানা বাথরুম থেকে হাত ধুয়ে বাইরে বের হয়ে শুনলো মা বলতেছে আজ তারা এখানে থেকে যাবে। আহানা মনে মনে ভাবলো, গন্ডারটা তো তাহলে ভালো করে জ্বালাবে। ওপাশ থেকে জোরে জোরে হাসির আওয়াজ আসতেছে। মা হুইল চেয়ার ঘুরিয়ে ড্রয়ার থেকে ঔষধের পাতা নিয়ে রিপার হাতে দিল শান্তকে দিয়ে আসার জন্য। রিপা তখন বুয়াকে সব বুঝিয়ে দিচ্ছে কি করে মাংস ফোড়ন দেবে। তাই সে ঔষধের পাতাটা টেবিলের ওপর রেখেই কাজে মন দিল। আহানার অপরাধবোধ ফিল হচ্ছে, কারণ তার জন্যই আজ শান্ত কবার শাওয়ার নিয়েছে, আর তাই এখন ওর ঠান্ডা লেগেছে। তাই ঔষধের পাতা নিয়ে সে পা টিপে টিপে শান্তর রুমের সামনে আসলো। রুমের দরজা বন্ধ, বাইরে করিডোরটা সম্পূর্ণ অন্ধকার। আহানা ঢোক গিলে দুবার নক করলো দরজায়। শান্ত শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। দরজায় নক হতেই বিছানা থেকে নেমে একটা টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে দরজা খুলতেই দেখলো আহানা ভূত দেখার মতো চেয়ে আছে ওর দিকে। কি চাই, আবার কাদা লাগাতে আসছো? 100 বারের শান্তি হয়নি তোমার? তোমার কারণে আমাকে সর্দি জ্বর ধরেছে, কাল অফিসে যাওয়াটা টাফ হয়ে যাবে আমার জন্য। তো আমি কি হুদাই এসব করছি নাকি? তোমার সাথে ঝগড়া করার মুড নাই আমার, এখন বের হও এখান থেকে। ধরেন ঔষধ, আন্টি আপনাকে এটা খেতে বলেছে, আমি এমনি এমনি আসিনি এখানে। শান্ত প্যারাসিটামলের পাতা হাতে নিয়ে সেটার দিকে চেয়ে মুচকি হেসে তারপর আহানার দিকে তাকালো। ছোটবেলার সব ঘটনা শান্তর মনে থাকলেও আহানার কিছু মনে নেই, কারণ তখন সে 4 বছরের ছিল। এখন 21 বছরে পা রেখেছে। 4 বছরের ঘটনা মনে থাকার কথা না যদিও। শান্ত তখন 8 বছরের ছিল হয়তো, তাই তার স্পষ্ট সবটা মনে আছে। কি এমন করে আসামিদের মতন হাসতেছেন কেন? আমার টেডি স্মাইল তোমার কাছে আসামিদের হাসির মতো লাগে? অবশ্যই। ওই যে একদল আসামি আছে না, জেলে ঢোকার সময় বলে, হে হে হে, আমি তোমাকে ছাড়বো না, হে হে হে, আমি কাল পরশু বেরিয়ে পড়বো, হে হে হে, ওরকম। আমার সাথে কিসের তুলনা করতেছো তুমি? নিশ্চয়ই যুক্তিবিদ্যায় ফেল মাটা, তাই না? এসব যুক্তি দিয়ে অন্তত পাশ করা সম্ভব না। এক্সকিউজ মি, আমার সাবজেক্ট যুক্তিবিদ্যা না, ইসলাম শিক্ষা ছিল। ও আচ্ছা, তাই তো বলি যুক্তিতে এত কাঁচা কেন? বাই, আপনার সাথে ঝগড়া করার কোনো মুড নাই আমার। এই দাঁড়াও দাঁড়াও, আবার হাত ধরছেন আমার? আপনার চরিত্রে এমন ঢিলা কেন? কথায় কথায় মেয়েদের হাত ধরেন, বেয়াদব মার্কা স্বভাব। ছিং মার্কা পোস্ট থেকে বেয়াদব মার্কা স্বভাব। হোয়াট এ লজিক! একটা হলেই হলো, হাত ছাড়ুন বলছি। আমি ঔষধ খাবো আর তুমি খালি মুখে বসে থাকবা, তা তো হচ্ছে না। আহানা ভ্রু কুচকে বলল, তো কি করবেন এখন? শান্ত চুপচাপ পাতা থেকে ঔষধ বের করে পানি দিয়ে নিজে খেয়ে নিল। আহানা এখনো বোকার মতন চেয়ে আছে ওর দিকে। শান্ত আরেকটা ঔষধ বের করলো, তারপর দাঁত কেলিয়ে আহানার মুখ টিপে ধরে ওর মুখের ভেতর ঔষধ ঢুকিয়ে পানি খাইয়ে দিল একসাথে। সাথে সাথে আহানা কাশতে কাশতে দূরে চলে গিয়ে বলল, আপনি একটা বেয়াদব। আপনার অসুখ বলে আপনি ওষুধ খাইছেন, ভালো কথা। আমাকে কেন খাওয়াইলেন? আমার কোনো অসুখ নাই, শুধু শুধু আমাকে ওষুধ খাওয়াইলেন কেন? আমি ওষুধ খেলে তোমারও খেতে হবে। তোমার অসুখ থাক বা না থাক, ছোটবেলা থেকে এটাই চলে আসছে। আহানা কথা থামিয়ে ভাবনায় পড়ে গেল। এ ব্যাপারে মা একবার ওকে বলেছিল। ছোটবেলায় শান্ত ওষুধ খেলে আহানা খিলখিল করে হাসতো, তাই সে আহানাকে জোর করিয়ে সেম ওষুধটা খাইয়ে দিয়ে নিজে হাসতো। তো মানে কি, আমি কি এখন হাস হাসতেছিলাম নাকি? শান্ত মুখটা বাঁকিয়ে হাত দিয়ে থুতনি ডলতে ডলতে বলল, তাই তো, আসলে আমার মনে হয় তুমি সেই আহানা না,
সে আহানা হলে হাসতো এখন। শুনুন, আমার আর কাজ নাই আপনাকে প্রমাণ দেওয়ার যে আমি আহানা নাকি অন্য কেউ ফালতু। আর একটা কথা, আপনি ঔষধ খাওয়ার সময় হাসতাম কেন জানেন? ছোটবেলায় কেন হাসতাম জানি না, তবে আজও হাসি আসছিল, বাট আমি হাসিনি কারণ হুদাই ঝগড়া বাড়ানোর ইচ্ছা আমার নাই। আপনি ঔষধ হালকা চুষে তারপর পানি দিয়ে গিলে ফেলেন বলে হাসি পাচ্ছিল। হয়তো ছোটবেলায়ও এমন করে খেতেন, তাই আমি হাসতাম। আজ হাসিনি কারণ এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি। লে, কত বলো হয়ে গেছে লে। আহানা চোখ রাঙিয়ে রাগ গজগজ করতে করতে চলে গেল রুম থেকে। এই জন্য মানুষের ভালো করতে নেই। এই লোকটা সুন্দর করে কোনো কথা বলতে পারে না। আহানা ড্রয়িং রুমে আসতেই দেখলো শান্তর মা ওর মাকে আর রিপাকে নিয়ে ভেতরের রুমে আছেন। তাদের দেখা যাচ্ছে। আহানা ভেতরে ঢুকতে ইয়া বড় হা করলো। শাড়ি আর শাড়ি। রিপা আলমারি থেকে একের পর এক এক করে বের করছে সব সুতির শাড়ি। মা আহানাকে দেখে মুচকি হেসে বললেন, দেখ না আহানা, বুবু আমাকে এত এত শাড়ি দিচ্ছে পরার জন্য। আমি মানা করলাম, উনি আমার মানা শুনেই না। আহানা একটা শাড়ি হাতে নিয়ে বলল, বাহ, এটা তো বেশ সুন্দর, খয়েরি রঙের সুতি শাড়ি সবসময় সুন্দর হয়। শান্তর মা হাত বাড়িয়ে আহানার দিকে ধরলো শাড়িটা। না আন্টি, আমি শাড়ি ঠিক করে পরতে পারি না, কখনো পরি নাই, সবসময় থ্রি পিস পরি। তারপরেও শান্তর মা হাত বাড়িয়ে ধরেই রেখেছেন, তাই আহানা বাধ্য হয়ে শাড়িটা হাতে নিল। গেস্ট রুমে আহানা আর তার মা শুবে, রিপা তাই সেই রুম রেডি করতেছে। আহানা শাড়িটা নিয়ে সেই রুমটায় আসলো। গেস্ট রুম যেমন হয় আর কি, একটা বিছানা, একটা ওয়ারড্রোব আর ড্রেসিং টেবিল। আহানা শাড়িটা বিছানার উপর রেখে বারান্দায় এসে দাঁড়ালো। বড় করে একটা শ্বাস নিয়ে সামনে তাকালো। রুমটা শান্তর মায়ের পাশের রুম বলে গন্ধরাজ ফুলের বাগানটা হালকা দেখা যাচ্ছে। আহানা মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে গন্ধরাজ ফুলগুলো পরক্ষণেই ডাক পড়েছে মায়ের। সবাই খেতে বসেছে, তাই আহানাকে ডাকতেছে ওর মা। মায়ের মুখে আজ কতটা দিন পর আহানা হাসি দেখেছে। মায়ের ডাকে সে ডাইনিং এ আসতেই দেখলো শান্ত ওর দিকে চেয়ে ভ্রু কুঁচকে চেয়ার টেনে বসেছে। আহানা ওর বরাবর সামনের সিটে বসলো, সেটাই খালি পেল তাই। শান্ত লেটুস পাতার সালাদ, গাজরের স্যুপ আর মাশরুম দিয়ে একটা রেসিপি করা হয়েছে সেটা খাচ্ছে। প্রতি বৃহস্পতিবার সে এটা খায় নিয়ম করে, হেলথ ভালো থাকে। আহানা ভাতে মাংস নিয়ে নাড়িয়ে মুখে দিতে দিতে শান্তর খাওয়া দেখছে। শান্ত ফোন টিপতে টিপতে চামচ কেটে কেটে স্যুপ খাচ্ছে, নিতু আহানার পাশে বসে চামচ দিয়ে ভাত খাচ্ছে। আর মা এক লোকমা মুখে দিয়েই হাজার কথার উৎপত্তি ঘটাচ্ছেন। আসার পর থেকে 2 ঘন্টা হয়ে গেছে, অথচ মায়ের কথা শেষ হচ্ছে না এখনো। শান্ত মাশরুম মাশরুম মুখে দিয়ে চোখ বড় করে আহানার দিকে তাকাতেই আহানা আরেক দিকে মুখ ফিরিয়ে নিল। সাথে সাথে শান্ত যে উদ্ভট খাবার তৃপ্তি নিয়ে খাচ্ছে তাই পর্যবেক্ষণ করছিল আহানা, কিন্তু তা আর হলো না। শান্ত যে লুকটা দিয়ে তাকালো, বাবারে মারে। আহানা আর দ্বিতীয়বার মুখ তুলে ওকে দেখতে যায়নি। শান্ত পুরো খাবার শেষ করে উঠে চলে গেল নিজের রুমের দিকে। ঔষধ খেলো না, কারণ তখন 8টার সময় খেয়েছিল। মা আর শান্তর মা এখনো খাচ্ছেন। নিতু এটো করে চলে গেছে, সেও বেশি খায়নি। আহানা নিজের খাবার শেষ করে রুমে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়েছে। কাল তো ভার্সিটি নাই, আছে শুধু টিউশনি, যাক শান্তিতে একটু ঘুমাবে। তাহলে আহানা বালিশ টেনে শুয়ে পড়েছে। পরের দিন ভোর হতেই অভ্যাস মতন আহানা জেগে গেল। মা পাশেই ঘুমাচ্ছেন। আহানা বিছানা থেকে নেমে পা টিপে টিপে রুম থেকে বের হয়ে এবার বাসা থেকে বের হলো। সবাই ঘুমাচ্ছে। আশেপাশে সবখানে আম গাছ খুঁজলো, সে কিন্তু পেল না। যাক বাবা, ব্রাশ করব কি দিয়ে, ধুর ধুর। তারপর আহানার নজর পড়ল ছাদের আম গাছের পাতা দেখা যাচ্ছে, কিন্তু আম গাছ তো এত ছোট হয় না তাহলে। যাকে আগে দেখে আসি ব্যাপারটা কি। আহানা এবার এক দৌড়ে ছাদে চলে গেল। ও মা, এটা দেখি মিনি সাইজের আম গাছ, টবে করা, দুটো পাতা নিলে কিছু হবে না। আহানা পাতা দুটো নিয়ে দাঁতে ঘষতে ঘষতে পুরো বাড়ি হেঁটে হেঁটে
দেখছে নিতু কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে তার রুমে। শান্তর মা নিজের রুমে হুইল চেয়ারে বসে বসে বসেই নামাজ পড়ছেন। আহানার মাও ততক্ষণে উঠে নামাজে দাঁড়িয়েছেন। আর শান্তর রুমের দরজা বন্ধ। রুমে ঢুকলেই দরজা বন্ধ করে ফেলে। মনে হয় রুমে মণিমুক্তার লুকানো আছে। ঢং। আহনা এবার বাগানের দিকে আসলো। সূর্যমুখী ফুলের বাগানটা ভোরবেলা আলোয় জাস্ট অসাধারণ লাগতেছে, তা বলে বোঝানো যাবে না। আহানা পা উঁচু করে শান্ত রুমের বারান্দার দিকে একবার তাকালো। বারান্দার দরজা বন্ধ। সে এবার দাঁত কেলিয়ে বাগানটায় ঢুকে পড়ল। আহানার নিজের কাছে হাঁটতে কি যে ভালো লাগছে। দুপাশে বড় বড় ফুল আর ফুল, তার উপর জ্বালানোর মতন কেউ নেই। শান্ত গভীর ঘুমে, কিন্তু তার এত সুন্দর ঘুমটা নষ্ট করলো উষা। ফোন করেই আগে 10 বার সরি বলল সে। আচ্ছা ফাইন, সরি বলা অফ দিয়ে আগে বলো কল কেন করেছো। সরি স্যার, অফিসে আপনার থাইল্যান্ডের ক্লায়েন্ট এসেছে, ওই যে নাম হলো জেমস স্টেভেন। এ সময়ে স্যার উনি কিসব ভাষায় বলতেছে? আমি কিছুই বুঝতেছি না। থাইল্যান্ডের ভাষা তো অনেক টাফ, তাই না? আচ্ছা ওনাকে ফোন দাও। ওকে স্যার। শান্ত গুগল সার্চ করে অনেক কষ্টে জেমসের সাথে কয়েকটা কথা বলল। লোকটা ইংরেজি পারে কিন্তু বলবে না। শান্তকে পেরেশানিতে ফেলার জন্যই এত ঢং করছে। শান্ত নিরুপায়। ক্লায়েন্ট তো ক্লায়েন্টই হয়, এর তো হাতছাড়া করা মানে টাকা লস। তো কথা বলে সে যা বুঝলো সেটা হলো উনি এ সময় শান্তর সাথে মিট করতে চান এবং তিনি শান্তর বাসায় এসে বাঙালিয়ানা খাবারও খেতে চান। শান্ত লজ্জায় পড়ে ওনাকে বাসা ইনভাইট করে ফেললো। ফোন রেখে চুল টানতে টানতে বিছানা থেকে নামলো সে। বাঙালিয়ানা রান্না খাবে, মন তো চাচ্ছে মরিচ বেটে খাওয়াই দিই, কিন্তু না। শান্ত কুল ডাউন, আরামসে হ্যান্ডেল করো, না হলে 10 লাখের ডিল ক্যান্সেল হবে। শান্ত বারান্দার দরজা খুলে বাইরে বের হতেই আহনার মুখ দেখল। আহানা কোমরে হাত দিয়ে আম পাতা দিয়ে দাঁত খোঁচাচ্ছে আর মাঝে মাঝে কোমর থেকে হাত নামিয়ে সূর্যমুখী ফুল ধরে ফুল নাড়াচ্ছে। উফ, এই মেয়েটার মুখ দেখলাম সকাল সকাল, আজ সারা দিনটা আমার খারাপ যাবে। আবারও আমার বাগানে ঢুকেছে। এই আহানা। কে কে? আহানা চমকে পেছন ফিরে তাকালো। শান্ত অগ্নিদৃষ্টিতে চেয়ে বলল, তোমার সাহস তো কম না, আবারও আমার বাগানে ঢুকছো? বের হও, না হলে এখানে এসে তোমার চুল ছিঁড়বো আমি। আহানা ভ্রু কুঁচকে হেঁটে চলে যেতে যেতে নিতেই শান্ত বলল দাঁড়াতে, আবার কি? এই তোমার হাতে এটা কি? আহানা বলল, আমার হাতে তো আম পাতা। কেন, চোখে দেখেন না? সেটা তো দেখতেছি। কোথা থেকে নিছো এটা? কই থেকে আবার? এমন একটা এরিয়া থাকেন যেখানে আম গাছ নাই। ভাগ্যিস ছাদে মিনি একটা আম গাছ পেলাম, সেটার পাতা দিয়ে কাজ চালাচ্ছি আপাতত। কি, আমার আম গাছের পাতা ছিঁড়ছো তুমি?